যারা সমাজের নিম্নবিত্ত যারা রয়েছে বা যাদের ফিনান্সিয়ালি ক্যাপাবিলিটি একটু হলেও কম আছে, তাদের ক্ষেত্রে করণীয়? অনেকে কিন্তু দেখবেন তার নিড পূরণ না হলে সে অস্থির হয়ে যায়। ওয়াইফ হয়তো হাজবেন্ডের উপর খুশি না, বা ওয়াইফের শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, বা এরকম যে ভালো থাকতে পারবে না, যে পজিটিভ সাইন মাথায় পাঠাতে পারবে না, তাদের জন্য করণীয় কি হতে পারে? মনোবিজ্ঞানী যে আছে শুধু তার একক প্রচেষ্টায় এটা ভালো না হতে পারে, কারণ এটা মাইল্ডে আর নাই, মডারেট বা সিভিয়ারে চলে গেছে। শুরু করছি আমাদের আজকের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ঘর মন জানালা। আমি রয়েছে আপনাদের সাথে পিয়া জান্নাতুল, এবং আমাদের সাথে আজকে রয়েছেন মোহাম্মদ মকসুদ মালেক, সাইকোথেরাপিস্ট, মনোবিকাশ ফাউন্ডেশন, ঢাকা থেকে। কেমন আছেন? আমি ভালো আছি জি, আপনি কেমন আছেন? জি, খুব ভালো আছি। এবং খুবই ইন্টারেস্টিং আজকে যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, যেটা ভিউয়ার্স আপনাদেরকে একটু আগে জানিয়ে দিতে চাই আমরা আজকে কি নিয়ে কথা বলবো। আমরা আজকে কথা বলবো প্রাণশক্তি নিয়ে। প্রাণশক্তিটা কি সেটা নিয়ে তো বলবো, তার আগে আমি বলি প্রাণশক্তি যখন ক্ষয় হয়, বা আমি তো এটার প্রাণশক্তি মানে সেলফ স্টিমও বলতে পারি, বলা যায়। তো সেলফ স্টিম আমাদের যখন একটু একটু করে ভেঙে যায়, তখন অ্যাকচুয়ালি কিরকম একটা মানুষের আলটিমেটলি তার মনের অবস্থাটা কি হয়, এবং মনের অবস্থা যখন ঠিক থাকে না, তখন তার পারিপার্শ্বিক কোনো অবস্থাই কিন্তু ঠিক থাকে না। সেগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই চলে যাচ্ছে ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রাণশক্তি কি? এটা আসলে একটা হলিস্টিক ইস্যু আমরা বলতে পারি, মানে সামগ্রিক একটা বিষয়। একটা ছাতা যদি আপনি বিবেচনা করেন, ওর কিন্তু অনেকগুলো স্পোক থাকে। একটা ছাতার স্পোক ভেঙে গেলে সেটা কিন্তু খুব একটা ইফেক্টিভ হয় না, আমরা ব্যবহার করতে পারি না। তো সেলফ এস্টিম অথবা প্রাণশক্তি যদি বলি, ওইটারও কিছু অ্যাসপেক্ট রয়েছে। একটা গান আছে, হ্যাঁ, যদি একটা গান আছে, যদি বলে যে আমরা বলি মানে আমাদের এই যে একটা প্রাণ আছে, সেটার একটা ঘড়ি একসাথে তুলনা করা হয়েছে একটা গানের মধ্যে। তো ঘড়ি তো ঘুরছে, কিন্তু তার যদি কোনো একটা পার্টসে ক্ষতি হয়, তখন কিন্তু সেটা আমাকে সময়টা দিবে না, অর্থাৎ তার আউটকামটা যেটা আমরা সেটা কিন্তু পাবো না। মানুষেরও প্রাণ শক্তির কিছু অ্যাসপেক্ট, এর মধ্যে একটা হচ্ছে আমরা বলি আমাদের শরীর। অর্থাৎ আপনার শরীরে যদি কোনো ইস্যু তৈরি হয়, নেগেটিভিটি, আপনি কিন্তু শরীরের পূর্ণ মাত্রার ফলাফলটা পাবেন না আপনি। এরপরে হচ্ছে মন। শরীর আর মন কিন্তু খুবই সম্পৃক্ত একটা বিষয়। মনও কিন্তু এই সেলফ এস্টিমের একটা পার্ট। আপনার মন যদি ভালো না থাকে, আপনার কিন্তু আত্মশক্তিটা অথবা প্রাণ শক্তিটা সেভাবে অনুভব করবেন না। এই দুটা খুব বেশি আলোচিত হয়, কিন্তু তার সাথে আরো তিনটা জিনিস খুবই ওতপ্রোতভাবে জড়িত। একটা হচ্ছে আচরণ। এখন আমরা কি কাউকে জিজ্ঞেস করি যে আপনার আচরণ কেমন আছে? কিন্তু আমরা অনুভব করি যে আরেকজনের আচরণটা বোধহয় আমার প্রতি ঠিক করলো না, তখন কিন্তু আমরা একটু কষ্ট পাই যে ওর আচরণটা আমাকে কষ্ট দিল। তাহলে প্রাণ শক্তির আরেকটা উপাদান হচ্ছে আচরণ। আপনি দেখেন কোনো কারণে আপনি রেগে আছেন, আপনার আচরণ দিয়ে কিন্তু সেটা ম্যানিফেস্ট হবে বা বহিঃপ্রকাশ হবে, তার মানে আপনি কিন্তু ভালো নাই, আপনার প্রাণ শক্তি কোথাও না কোথাও ক্ষয় হয়েছে। আরেকটা হচ্ছে আমরা কিন্তু কখনো কাউকে জিজ্ঞেস করি না দেখা হলে যে আপনার বিশ্বাস কেমন আছে। আমরা জিজ্ঞেস করি আপনার শরীর কেমন আছে, মন কেমন আছে। বাট আমি এই প্রশ্নটা যদি করি আপনার বিশ্বাস কেমন আছে, আপনি আমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা করবেন যে ওনার নিশ্চয়ই কোনো মাথায় সমস্যা হয়েছে, যে আমার বিশ্বাস কেমন আছে। কিন্তু দেখেন, বিশ্বাসের যদি ক্ষয়টা হয়ে যায়, আপনার এই যে আত্মবিশ্বাস বলছি সেটা কিন্তু আপনি পাবেন না। অথবা রিচুয়ালি অথবা স্পিরিচুয়ালি আমাদের যে বিশ্বাস, মাঝে মাঝে মনে হয় না যে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি, এই জন্য জীবনে কোনো কিছু হচ্ছে না। তার মানে আপনার বিশ্বাসের ক্ষয় হয়েছে, ওইটাও প্রাণ শক্তির পার্ট। এবং ফাইনালি আপনি যেখানে কাজ করছেন, হ্যাঁ, আপনি এখানে কাজ করেন, আমরা ক্লিনিকে কাজ করছি, যার যা অকুপেশন রয়েছে, সেইখানে আপনি যে কাজ করছেন সেটা প্রোডাক্টিভিটি পাচ্ছেন না। আমরা কিন্তু সেটাকে ওইভাবে দেখি না যে এইটাও প্রাণ শক্তির সাথে রিলেটেড। তার মানে আপনার শরীর, মন, আচরণ, বিশ্বাস এবং কাজ, এই চারটার পারস্পরিক যোগ সাজসটাই হচ্ছে আমাদের প্রাণ শক্তি। এবং এইটার বেসমেন্টটা আমরা অনেক সময় বলি যে সেলফ এস্টিম, যে আমার সেলফ এস্টিম ডাউন হয়ে গেছে। তো আমাদের এই ডাউন হয়ে গেলে আমাদের বুঝতে হবে যে সেখানে কোথাও না কোথাও বার্ন হচ্ছে বা পুড়ে যাচ্ছে অথবা ক্ষয় হচ্ছে। তখনই কিন্তু আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে যে আমাদের ওই জায়গাটা কেয়ার করতে হবে, এবং এটা সামগ্রিকভাবে করতে হবে। আপনি যদি সারাদিন শুধু মন নিয়ে সেটার যত্ন নেওয়া শুরু করেন, তাহলে কিন্তু প্রাণ শক্তির আউটকাম পুরোপুরি পাবেন না। কারণ হয়তো বা দেখা গেল আপনার দেহেতে ক্ষয় শুরু হয়েছে, এবং এগুলোর অনেক ধরনের সিমটম রয়েছে, লক্ষণ রয়েছে। আমরা সেগুলোকে একটু কেয়ার করলে আমার প্রাণ শক্তির প্রপার ইউটিলাইজেশন করতে পারবো, আমি সেখান থেকে আউটকামটা পাবো। আপনারা একজন মনোরোগ বিশেষজ্ঞ বা একজন সাইকোথেরাপিস্ট হিসেবে কি ধরে নেন, একটা মানুষ যখন জেনারেল মানুষ আর একটা জেনারেল সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন, সে অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছে? এটা আমরা বলি যে সোশ্যাল প্র্যাকটিস, নর্মস, হ্যাঁ, আমাদের আসলে সৌজন্যতা বোধ বলি। ছোট থেকে যখন আমরা বড় হই,
আপনি দেখবেন সবসময় বলা হয় তোমাকে যখন কেউ জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, হাসি মুখে বলবা ভালো আছি, আমার যতই খারাপ লাগা থাকুক না কেন। সো এটা একটা কার্টিসি। সো আমাদের কিন্তু এটা ট্রেন করা হয় এজ এ চাইল্ড। ফলে হয় কি, আমরা যখন ইউজুয়ালি আমাদের কোনো ধরনের সৌজন্যতার বিষয় আসে তখন আমরা সেটা জিজ্ঞেস করি কেমন আছে। এই কার্টিসি, এই সোশ্যাল নর্মটা কি ঠিক বলে আপনি মনে করছেন, যে আমরা কিছু না হলেও আমাদের কিন্তু শেখানো হয়েছে যে আমি ভালো আছি? এইখানেই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জটা। আমরা যখন এজ এ প্রফেশনাল হিসেবে কাজ করি, আমরা বলি একটা হচ্ছে প্রেজেন্টিং ইস্যু, আমি হাসি মুখে কথা বলছি, আমার প্রেজেন্টেশনটা আপনি দেখছেন, কিন্তু আন্ডারলাইং কিছু ইস্যু থাকে যেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো আমরাও হয়তো বা সৌজন্যতার জন্য আমরা প্রথমেই হয়তো বা জিজ্ঞেস করি, বিকজ সামাজিকভাবে তো এটা গ্রহণযোগ্য। আমি যদি আপনার সাথে দেখা হওয়ার পরে এই কথাটা জিজ্ঞেস করি, আপনার সাথে কিন্তু আমার একটা কানেকশন তৈরি হবে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আমরা এরপরে আন্ডারলাইং ইস্যুতে আস্তে আস্তে যাই। এটা হচ্ছে একটা ওপেন আপ উইন্ডোজ বলতে পারি আমরা। আপনার সাথে আমার দেখা হচ্ছে কেমন আছেন বললে আপনার সাথে আমার সেই উইন্ডোটা ওপেন হওয়ার একটা সৌজন্যতার জায়গায় ক্রিয়েট হবে অ্যাটলিস্ট। কিন্তু আমি তো প্রথমেই যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার সাথে আমার সেভাবে পরিচয় নাই, মনের কথা কিন্তু জিজ্ঞেস করবো না। অনেকে এটা একটু ডিফেন্স ফিল করতে পারে যে আমাকে হঠাৎ করে চিনে না জানে না, মন কেন কেমন আছে জিজ্ঞেস করছে, বিশ্বাস কেমন আছে জিজ্ঞেস করলে তো সে আরো বেশি তাকে গুটিয়ে নিবে। তার মানে এটা আমরা একটা ওপেন উইন্ডো হিসেবে দেখতে পারি যে ওকে আপনি কেমন আছেন, অ্যান্ড দেন আমরা আসলে যাওয়ার চেষ্টা করি যে আন্ডারলাইং ইস্যু কি আছে যের জন্য উনি আমার কাছে আজকে এসছেন। সাধারণত আমরা সুস্থ স্বাভাবিক যখন থাকি তখন তো একজন মনোবিদের কাছে আমরা যেতে চাইবো না, যেহেতু উনি এসছেন আমরা কানেকশনটা তৈরি করছি আপনি কেমন আছেন দিয়ে। জি অ্যাবসলিউটলি। কিন্তু শুধুমাত্র একজন সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টের কাছে না, আমরা ইদানিং আপনি দেখবেন প্রচুর মানুষ অনেক ডিপ্রেশনে থাকে এবং অনেক সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইড হচ্ছে আমরা প্রচুর দেখতে পাচ্ছি। তো সেইখান থেকে আমরা যখন এরকম একটা সুইসাইড বা এরকম একটা অপ্রত্যাশিত কারোর কাছের মানুষের সুইসাইড দেখি, তখন আমরা বলি যে তোমাদের খারাপ লাগলে আমাদেরকে বলো, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে বলো। কিন্তু তখনও কিন্তু আপনি যে বললেন নতুন উইন্ডো তৈরি হয় একটা নতুন মানুষের সাথে পরিচয়ের ক্ষেত্রে, বাট আমাদের যদি একটা খুব পরিচিত মানুষও যদি জিজ্ঞাসা করে, আমাদের সোশ্যাল নর্মটাই এমন হয়ে গিয়েছে যে আমরা বলি আমরা ভালো আছি, এবং সেটা খুব কাছের জন্য জিজ্ঞাসা করলেও সেটা বলি। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। অফকোর্স আমরা মনে করি যে কানেকশন বলা হয় কানেকশন এন্ড দেন কারেকশন। মানে আপনি সেই মানুষটার ভিতরে যে ঝড় বয়ে যাচ্ছে, আপনি যদি সেটার সাথে একটা কানেকশন তৈরি করতে পারেন, তাহলে আপনাকে কিছু আমরা বলি যে অল্টারনেটিভ প্রশ্ন করা জানতে হবে। কারণ প্রশ্ন কিন্তু একটা আর্ট। আপনি একটা প্রশ্ন দিয়ে একজন মানুষকে অনেক কষ্ট দিতে পারেন, আর একটা মানুষকে ওপেন হওয়ার জন্য কানেক্টেড তৈরি করতে পারেন। অর্থাৎ আমরা বলি একটা হচ্ছে সিম্প্যাথি। আমরা সাধারণত সিম্প্যাথি দেখানোর জন্য অথবা ভালো থাকাটাকে অনেক বেশি হাইলাইটেড করি, বাট আমরা যদি তার এমপ্যাথি বলি, তার অনুভূতিকে যদি কানেক্ট করতে পারি কিছু প্রশ্ন দিয়ে, কিছু শব্দ দিয়ে, আমরা বলি ভাষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফেশিয়াল এক্সপ্রেশন মেবি আপনার সাথে আমার ফেশিয়াল এক্সপ্রেশনের একটা কানেকশন তৈরি হতে পারে। তো আমরা কিন্তু ওয়ে আউটটা নানাভাবে করতে পারি, এবং এই ভালো থাকার বিষয়টাকে আরেকটু যদি আমরা কানেক্টেড করতে চাই, তাহলে আমাদের কিছু বলি তো আমাদের তো একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। আমরা কিন্তু সেগুলো চাইলে শিখতে পারি, বুঝতে পারি, এবং এই কানেকশনটা তৈরি করতে পারি। বলা হয় কি খুবই সিম্পল, শেয়ারিং এন্ড কেয়ারিং। আপনি যখন এই ভালো থাকার বিষয়টা দিয়ে আরেকটু ডিপ লেভেলে যেতে পারেন, তখন কিন্তু সে শেয়ার করা সেই টেন্ডেন্সিটা বাড়বে। বলা হয়ে থাকে আপনার মনের যে কোনো ধরনের গুমোট আবহাওয়া অনেকটা কিওর হয়ে যাবে 50% 60% অনলি শেয়ার করতে পারা। তাহলে আমরা এই ভালো থাকাটার নর্মসটা যদি একটা শেয়ারিং অ্যাসপেক্ট হিসেবে দেখি, আস্তে আস্তে প্রচলন করা শুরু করি, তাহলে কিন্তু আমরা কেয়ার হয়ে যাব অটোমেটিকলি। আমরা যদি বলি যে আমার ভালো থাকাটার নিয়ামকটা আমার হাতে আছে, এটা একটা সত্য বিষয়। কিন্তু আমরা যখন ক্রান্তিকালে যাই অথবা কোনো ধরনের বার্ন আউট যদি বলি আমরা, যে আমাদের প্রাণশক্তির ক্ষয় হয়, তখন কিন্তু আমাদের এই বিশ্বাসটা অনেকটা ভেঙে যায়। আমরা ভাবি আমার ভালো থাকাটা অন্যের উপর নির্ভরশীল। আমি কিন্তু এটাকে একদম 100% ডিনাই করতে পারবো না। আমরা বলি একটা হচ্ছে আমাদের ইন্টারনাল পাওয়ার। প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে স্রষ্টা তাকে কিছু স্কিল দিয়েই পাঠায় পৃথিবীতে। এটাকে লাইফ স্কিল, সফট স্কিল আমরা যাই বলি না কেন। একদম অসহায় একজন মানুষ, আমরা তো সুস্থ আছি, বাট কেউ হয়তো বা তার দেহগত জায়গা থেকে একটু ডিসএবিলিটি নিয়েও কিন্তু জন্মগ্রহণ করে, কিন্তু তার ভালো থাকা বা জীবন চলার পথের রসদটা কিন্তু তাকে দিয়েই দেয়। তার মানে এটা সে ইনহেরিট করে নিয়ে আসে। পরবর্তী পর্যায়ে এটা ইউটিলাইজ করতে গিয়ে বাধাগ্রস্ত হয়, তখন ভাবে আমার ভিতরের যে শক্তি আছে এটা দিয়ে বোধহয় আমি ভালো থাকতে পারবো না। তার মানে এটা একটা বিলিফ সিস্টেম, বিশ্বাসের একটা জায়গা। এটা হচ্ছে ইন্টারনাল পাওয়ার কিন্তু রয়েছে। আপনি ইন্টারনাল পাওয়ারকে যেভাবে ইউটিলাইজ করবেন, আপনি সেইভাবেই কিন্তু ভালো থাকার ইস্যুগুলোকে নিশ্চিত করতে পারবেন। কেউ কেউ বিশ্বাস করছে যে না, আমার ভালো থাকাটা অন্যের উপর নির্ভর করছে, ঠিক আউটসাইড।
কিন্তু আমরা বলি ভালো থাকাটা ওইখানে না, ভালো থাকাটা হচ্ছে এইখানে, ব্রেইন। আসলে আমাদের পুরো ভালো থাকার নিয়ামকটা নির্ধারণ করে আমাদের ব্রেইন। আপনার সবই আছে কিন্তু আপনি ভালো নাই, আবার আপনার কিছুই নাই কিন্তু আপনি ভালো আছেন, কিভাবে পসিবল? তার মানে আমার ব্রেইনকে আমি যেভাবে ইউটিলাইজ করব, আমার ভাষাকে যেভাবে ট্রেন করব, সেভাবেই আমার ভালো থাকাটা নির্ভর করবে। যেমন ধরে নেন যে আপনি সারাক্ষণ ভাবছেন আমাকে দিয়ে কিছু হবে না, আমি ভালো থাকতে পারি না, কারণ সবাই আমাকে খারাপ রাখছে। এই যে আমি ব্রেনকে ভাষা দিলাম, ব্রেনের কিন্তু একটা নিজস্ব স্টাইল রয়েছে। এই যে আপনি বলছেন, ব্রেন কিন্তু এটাকে ক্যাচ করবে, এবং এটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ আমাদের নিউরনকে আপনি যে ল্যাঙ্গুয়েজ দিবেন সে সেটা পিক করবে, প্রতিদিন সেটা তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। সো আপনি যখন নেগেটিভ কথাগুলো বলছেন, আপনার ব্রেনে কিন্তু সেটাই একটা পাথ তৈরি করছে। তার মানে আমার ভালো থাকা নাই, আমি ভালো থাকছি না, অন্যের উপর নির্ভর করছি, ব্রেন এটাকেই নিয়ে গেল। তার মানে কি, আপনি আপনার ব্রেনকে ট্রেন করলেন আমার ভালো থাকা অন্যের উপর নির্ভর করছে। কিন্তু যদি একই ভাবে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি যথেষ্ট পাওয়ারফুল আছি, আমার এবিলিটি রয়েছে, আমি এটা দিয়ে আমার ভালো থাকবো, ব্রেন কিন্তু এই ওয়ার্ডটাকেই নিল। তাহলে যে কোনো পরিস্থিতিতে আপনার ব্রেন কিন্তু পজিটিভ ল্যাঙ্গুয়েজটাকে ইউটিলাইজ করবে। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আপনি ভালো থাকার ওয়ে আউট গুলো করবেন, কারণ আপনি ব্রেনকে সেভাবে ট্রেন করেছেন। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সিচুয়েশন আমাদের ফেভারে থাকে না, এবং সিচুয়েশন একেবারে আউট অফ মাই কন্ট্রোল। তো সেখানে হতেই পারে যে সিচুয়েশনের কারণে আমি কিছু কিছু ক্ষেত্রে ভালো নয়, সেই ক্ষেত্রে একটা মানুষের করণীয় কি হতে পারে? এটাকে আমরা বলি স্টাগনেস। মানে এই যে বিষয়টা যদি অনেক লেন্দি হয়ে যায়, তখন কিন্তু আমাদের মতো প্রফেশনালের একটু সহযোগিতা লাগে। আপনি ধরে নেন যে একটা ইভেন্ট ঘটলো আপনার জীবনে, ক্রাইসিস ঘটলো, আপনার মনটা খারাপ হবে, এটা কিন্তু খুব ন্যাচারাল, কারণ আমরা মানুষ। এটা কিন্তু কোনো অস্বাভাবিক বিষয় না। আমি ঘটনাতে কিছু স্থির হলাম, আমি রিয়ালিটির সাথে যুক্ত হলাম, আমি ঘটনাকে ফেস করতে শুরু করলাম। এটা কিন্তু আমার প্রাণশক্তি, যে আজকের টপিকের সাথে রিলেটেড। তার মানে আমার প্রাণশক্তি অনেক অটুট। আমি সাডেন পিরিয়ড পর্যন্ত একটুখানি বেসামাল থাকলাম, কিন্তু আমি আবার নর্মাল রিদমে আসলাম। তাহলে এটা কি খুবই নর্মাল। কিন্তু যদি একটা ঘটনাতে আমি অনেক বেশি ইমোশনাল, ভার্নারেবল হলাম, এবং এটা চলতে থাকলো দীর্ঘদিন ধরে, আমার ডে টু ডে কাজ বাধাগ্রস্ত হলো, আমি খাওয়া, ঘুম, আমার বিশ্রাম সবকিছু ওলটপালট হয়ে গেল, আমি কাজের ক্ষেত্রে ফলপ্রসূতা পাচ্ছি না, তখন কিন্তু দ্যাটস এ ইস্যু। তার মানে আমার ইন্টারনাল যে পাওয়ার আছে ওই মুহূর্তে কাজ করছে না, সামহাউ ইটস স্টাক। আমরা বলি না একটা কম্পিউটার স্টাক হয়ে যায় কিন্তু, তাই না, হ্যাং হয়ে যায়, তখন কিন্তু রিস্টার্ট বাটন পুশ করতে হয়। অনেকের ওই রিস্টার্ট বাটনটা পুশ করার যে অ্যাবিলিটিটা আছে সেইটা তখন সে খুঁজে পায় না, এবং তখন তার এই নিজের ভিতর থেকে ওই ভালো থাকাটা নিশ্চিত করতে পারে না। আমি সেখানে একটা ছোট একটা উদাহরণ দিই। আপনি দৈনন্দিন জীবনে অনেকের সামাজিকভাবে দেখবেন, আপনি অনেক মানুষের ম্যারিটাল অনেক সমস্যা আছে। হাজবেন্ড হয়তো বা ওয়াইফের উপর খুশি না, ওয়াইফ হয়তো বা হাজবেন্ডের উপর খুশি না, বা ওয়াইফের শ্বশুর শাশুড়ি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, বা এরকম হাজবেন্ডেরও অনেক ফিনান্সিয়াল বার্ডেন হয়ে যাচ্ছে ফ্যামিলি, এরকম অনেক ধরনের সমস্যা আছে, এবং যেটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এবং একটা মানুষ যখন আরেকটা মানুষের উপর ফিজিক্যালি টর্চার করছে বা মেন্টাল টর্চার করছে এবং দিনের পর দিন করে যাচ্ছে, সেই মানুষটা তো অ্যাকচুয়ালি বললেও নিজে ভালো থাকতে পারবে না, যে পজিটিভ সাইন মাথায় পাঠাতে পারবে না। তাদের জন্য করণীয় কি হতে পারে? প্রথম কথা হলো যে এটার সিভিয়ারিটির উপর নির্ভর করে। আমরা বলি যে মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার। এই যে মানুষটার কথা বলছেন, যে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেটা তার কাছে অ্যাকসেপ্টেবল না, কিন্তু তাকে ফেস করতে হচ্ছে, তখন দেখা যায় তার ওই যে বলছি আজকে যে টপিকস আছে, প্রাণশক্তির মধ্যে প্রভাব বিস্তার শুরু করে। প্রথমত দেখা যায় যে এই ইস্যুগুলো আমাদের মনকে প্রভাবিত করে। এখন যখন মনকে প্রভাবিত করে, তখন আমাদের ব্রেইন কেমিক্যালের কিছু চেঞ্জেস হয়। আমরা নেগেটিভ ব্রেইন কেমিক্যাল আমাদের মাত্রা অতিরিক্ত যখন বের হতে শুরু করে, সেটা যে দীর্ঘ সময় ধরে আছে, তখন সেটা তার শরীরে আস্তে আস্তে প্রভাব বিস্তার করে। তার সুগার বেড়ে যেতে পারে, তার বিপি বেড়ে যেতে পারে, তার হার্টবিট বেড়ে যেতে পারে, তার ঘুম নষ্ট হতে পারে। এরপরে দেখা যাবে যে তার আচরণের মধ্যে পরিবর্তন হচ্ছে, হয় সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, জিনিসটাকে সামাল দিতে পারছে না, আরো বেশি সেখানে নির্যাতনের একটা শিকার হচ্ছে, অথবা সে একদম ডিপ্রেসড হয়ে যায়। এই পরিবর্তনে কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে কি করে, সে বিশ্বাস হারিয়ে ফেলে যে আমাকে দিয়ে আর কিছু হবে না, আমি এই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবো না, আমি শেষ। যদি যে সে যেভাবে বিশ্বাস করুক না কেন স্রষ্টাকে, যে স্রষ্টা যদি আমাকে উদ্ধার করে, তাহলে তার মানে তার প্রাণশক্তি কিন্তু ক্ষয় হচ্ছে। এরপরে দেখা যাবে তার কোনো প্রোডাক্টিভিটি নাই, সে কিছুই করতে পারছে না। তো মাইল পর্যায়ে বলা যায়, আমরা যদি আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদের সাথে অন্তত কমিউনিকেশন করি, আমার ইস্যুটাকে অন্তত ডিসকাস করি, তাহলে সেটা মডারেট অথবা সিভিয়ার পর্যায়ে নাও যেতে পারে। কিন্তু যখন আমরা কেয়ার করবো না, মাইল থেকে মডারেটে চলে যাবে, আমার কিছু কিছু জিনিসের
ক্ষয় শুরু হবে, আমি কিন্তু ম্যানেজ করতে পারবো না। তখন কিন্তু শুধুমাত্র যারা রয়েছে অথবা তার যে ইন্টারনাল পাওয়ার আছে সেটা হয়তো বা কাজ নাও করতে পারে। তখন বলি যে আমাদের মতো প্রফেশনালদের হেল্প নিতে পারে। আর যদি সিভিয়ার হয়ে যায়, সে একদম ডিপ্রেশন এপিসোডে চলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, জীবন সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলছে, বলে যে আমার বেঁচে থেকে কি লাভ, হ্যাঁ এই জীবন সংসার আমার জন্য নয়, তখন আসলে অবশ্যই তার একটা সাইকোলজিক্যাল হেল্প লাগবে। এবং এইটা যদি আসলে ক্লিনিক্যাল বলি, ব্রেন কেমিক্যালের একটা ব্যাপক চেঞ্জ আনে, তখন বলি আমাদের মতো সাইকোথেরাপিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সিলরের বাইরে গিয়েও কারো কারো জীবনে সাইকিয়াট্রি বা মেডিসিনের হেল্প লাগতে পারে। তার মানে হচ্ছে এগুলোর বিভিন্ন ধাপ রয়েছে। অতএব আমরা যদি একটু অ্যাওয়্যার হই যে কোনো একটা বিষয়কে আমরা যখন হ্যান্ডেল করতে পারছি না এবং একটা পর্যায়ে সেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটছে, আমাদের একটু সচেতন হতে হবে। আশেপাশে যারা আছে, ওই যে আমরা বলছি না, অন্যের ভালো সময়টা যেমন আমরা দেখি, অন্যের যখন ক্রাইসিস মোমেন্টটা যায় আমরা অ্যাটলিস্ট তার সাথে কানেক্ট হতে পারি, তাকে ওই জায়গাটা উপলব্ধি করার জন্য আমরা কিছু ইনফরমেশন দিতে পারি যে না ঠিক আছে, এরকম ক্রাইসিস আসে, তুমি চেষ্টা করছো, বাট এর একটা পর্যায়ে চলে গেছে, তুমি কিন্তু আরেকজন প্রফেশনালের হেল্প নিতে পারো। কিন্তু আমাদের নেগেটিভিটি আছে, আমরা ভাবি মানসিক স্বাস্থ্য নিতে যাওয়া মানে আমার মেন্টালি বোধহয় ডিসঅর্ডার, বাট ইটস নট ট্রু। কারণ আমাদের এমন অনেক ক্রাইসিস হয় যেখানে ডিসঅর্ডার হওয়ার প্রয়োজন হয় না। আমরা আমাদের প্রাণ শক্তির যখন ক্ষয়গুলো হয় তখন কিন্তু আমরা একজন প্রফেশনালের হেল্প নিতে পারি। অ্যাবসলিউটলি, কি সুন্দর একটা কথা বলেছেন মালিক ভাই, যে ইটস নট নেসেসারি যে আপনার খুব বড় ধরনের কোনো একটা মানসিক সমস্যা আছে, বাট আমাদের যখন সেলফ স্টিম বা প্রাণ শক্তি যখন ক্ষয় হয় তখন কিন্তু আমাদের অবশ্যই একজন প্রফেশনাল হেল্পের বেশিরভাগ ক্ষেত্রেই লাগতে পারে, এবং সেটা আমাদের সাদরে গ্রহণ করা উচিত, সেটা যেন মাইল্ড থেকে মডারেট বা সিভিয়ার পর্যায়ে না যায়। অনেকেই আমরা ডিফারেন্সটা বুঝি না যে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, এটার মধ্যে ডিফারেন্সটা কি, এবং আমার একটা সমস্যা হলে আমি কার কাছে প্রথমে যাব। ধরে নেন আপনি শারীরিক সমস্যা হলে কি করেন? আপনার জ্বর হয়েছে, প্রথমে নিজে চেষ্টা করেন, তাই না, যে একটা ঠিক আছে, আমরা তো নিজেরাই অনেক সময় ডক্টরি করি যে একটা নাপা খাই, আমার জ্বরটা কমলো, সিমটমটা রিলিফ হলো, কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখা গেল আবার জ্বর হয়েছে। তখন কিন্তু শুধু নাপা খেয়ে আপনি দুশ্চিন্তা মুক্ত হবেন না, আপনি ভাববেন যে ঠিক আছে একজন ডক্টর দেখায় যে আসলে জ্বরের কারণটা কি। তখন কিন্তু আপনি একজন ডক্টরের কাছে যাবেন, উনি আপনাকে দেখার পরে হয়তো বা বললো যে হ্যাঁ ঠিক আছে অ্যান্টিবায়োটিক খান, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর জ্বরটা ভালো হলো কিন্তু আবার জ্বর হলো, তখন কিন্তু আপনি ওয়ারিড হবেন। তখন প্যাথোলজিক্যাল টেস্ট করে নানাভাবে আপনি বোঝার চেষ্টা করবেন, এবং যে ডক্টরকে আপনি দেখিয়েছিলেন উনি প্রয়োজন মনে করলে কোন স্পেশালিস্টের কাছে পাঠাবে, যে না আপনার এইটা হয়তো বা ইন্টারনাল আপনার পাকস্থলী নিয়ে একটা সমস্যা হয়েছে, অমুককে দেখান, যারা ওই বিষয়ে, আপনার ব্রেইনের একটা প্রবলেম মনে হচ্ছে, আমরা কিন্তু সেখানে রেফার করছি। তার মানে শারীরিক সুস্থতার জন্য আমরা কিন্তু এই বিষয়গুলো খুবই কেয়ার করি মোটামুটি আমরা, কারণ ছোট থেকে তো আমাদের মা বাবারও বলে শরীরটাকে ভালো রাখতে হবে, শরীরের সমস্যাকে মানে এটাকে নেগেটিভলি দেখা যাবে না, এটাকে কেয়ার করতে হবে, খাও দাও, বিশ্রাম করো, খেলাধুলা করো। বাট আমরা কিন্তু মনের স্বাস্থ্য আছে, মনকে যত্ন নিতে হবে এটা নাই। তাহলে হয়টা কি যে আমরা এটা পুষি, ইভেন দো অনেকে আছে মেন্টাল হেলথ ইয়েতে ভুগছে, এটাকে গোপন রাখে, বলে কি যে এটা প্রকাশ করা যাবে না, অন্যরা জানলে ভাববে যে এই বাড়িতে মেন্টাল পেশেন্ট আছে, ওদের সাথে সম্পর্ক করা যাবে না, ওদেরকে বলা হয় ওই বাড়িতে যাবা না, তার মানে এটা আমরা গোপন রাখি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি মনের রোগকে যেভাবে প্রকাশিত করি, এখন সময় এসছে আমাদের মেন্টাল হেলথের এই জায়গাটাকে প্রকাশ করার জন্য। এখন ওই যে আমি বলেছি যে আপনার ধরে নিন একটা বিষয় নিয়ে মন খারাপ, এবং 2-1 দিনের মধ্যে মনটা ভালো হয়ে গেল, ঘটনাটার মেঘটা কেটে গেল, আবার হঠাৎ করে একটা ধাক্কা আসলো যেটা আপনি আশা করছিলেন না, আবার একটু মন খারাপ হলো, ঘুমটা একটু ডিস্টার্ব হলো, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে গেল। তার মানে এইটা ভালো হচ্ছে, আবার একটা গ্রো করছে। তার মানে আমার যদি এইটাকে দেখেন, ডে টু ডে কাজটা যদি হ্যাম্পার হয়, আমার সম্পর্কগুলো যদি বিনষ্ট হয়, দেখা গেলো এটার জন্য আমি সম্পর্ককে টিকে রাখতে পারছি না, কারোর সাথে কথা বলতে চাচ্ছি না, অন্যের কথা শুনে বিরক্ত হচ্ছি, এরপরে দেখা গেল আমার প্রোডাক্টিভিটি, যে আজকে বলছি যে আমি যা করার সেটা করতে পারছি না, তার মানে কিন্তু আস্তে আস্তে কিছু জিনিস কিন্তু প্রকাশিত হচ্ছে। তাহলে প্রথম যে ঘটনাটা বলছি এটা কিন্তু আমি নিজে কাটিয়ে উঠতে পারছি, কিন্তু এটা যদি কিছুদিন পর পর ঘটতে থাকে তাহলে বুঝতে হবে যে আমার এটার একটা প্রফেশনাল হেল্প দরকার। তো আমরা সেই ক্ষেত্রে এটা মাইল হিসেবে দেখে নিয়ে একজন সাইকোলজিস্ট অথবা সাইকোথেরাপিস্ট যাদেরকে আমরা বলছি তাদের কাছে আমরা যেতে পারি। এটা ইভেন্ট বেসডটাকে ম্যানেজ করতে গিয়ে আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু দেখেন আপনি কোনো একটা লস বা কোনো একটা কষ্ট পেয়েছেন, আপনার মন খারাপ দিনের পর দিন, এটা অনেক চেষ্টা করেও আপনি ভালো করতে পারছেন না, তখন বুঝতে হবে আপনার ব্রেইন কেমিক্যালের কিছু চেঞ্জ হয়েছে, এটা একটা ক্লিনিক্যাল ইস্যু। তখন কিন্তু এটা সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টের বাইরে গিয়ে একজন সাইকিয়াট্রিকেরও এটা একটা ক্ষেত্র হতে পারে। এখন কখন আমরা কোনটাকে বলছি, আমরা আমাদের মেন্টাল হেলথ প্রফেশনালের কিছু ডিভিশন রয়েছে। ডক্টর প্রফেশনের অনেকে যেমন শারীরিক
বিষয়ে বিশেষজ্ঞ হন, ঠিক তেমনি তারা মনেরও বিশেষজ্ঞ হন। তাদেরকে আমরা বলছি সাইকিয়াট্রিস্ট। অর্থাৎ মনোরোগ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ তাদেরকে বলা হয়। অর্থাৎ মনেরও কিছু রোগ আছে। ওই যে বলছি মন খারাপ ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ক্লিনিক্যাল ইস্যু হলে তখন এটাকে ডিপ্রেশন আমরা বলছি, এবং এটা এক পর্যায়ে এমন যায় তার একটা মনোরোগের নাম রয়েছে, এটাকে বলা হচ্ছে যেমন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তখন কিন্তু এটা আসলে সাইকোলজিস্ট শুধুমাত্র না বা সাইকোথেরাপিস্ট না, এর জন্য আমাদের মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ লাগবে। কারণ ব্রেন কেমিক্যালের চেঞ্জেসটা ফলে এটা ক্লিনিক্যাল রূপ নিয়েছে। এটা শুধুমাত্র থেরাপিস্ট অথবা মনোবিজ্ঞানী যে আছে শুধু তার একক প্রচেষ্টায় এটা ভালো না হতে পারে, কারণ এটা মাইল্ডে আর নাই, মডারেট বা সিভিয়ারে চলে গেছে। তার মানে তখন কিন্তু আমাদের তার দ্বারস্থ হতে হবে, এবং সে সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছে। অনেকে আছে সে বলছে যে আমার বেঁচে থেকে বাঁচবো না, আমি মরে যাব, সুসাইডের কথা বলছে। এই যখন হয় উই নিড টু বি কেয়ার অ্যাবাউট দ্যাট। তার মানে সেইখানে মনোরোগের একটা বিষয় রয়েছে। এর বাইরে যারা মনোবিজ্ঞানী রয়েছেন বা আমরা সাইকোলজিস্ট বলছি, তাদের আরেকটা আসপেক্ট হচ্ছে তারা একাডেমিক জায়গা থেকেই মনোবিজ্ঞানের উপরে ডিগ্রি লাভ করছেন। এটা এখন পিওর সাইকোলজি রয়েছে, আবার ডিভিশন হয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজি বলছে, এডুকেশন এন্ড কাউন্সিলিং সাইকোলজি বলছে, ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বলছে। ওই জায়গাতে তাদের বিভিন্ন লেয়ার রয়েছে, তারা সেগুলো ধাপগুলো পার করে করে এক একটা অবস্থানে যায় যারা সাইকোলজিস্ট হিসেবে কাজ করে। এদের সাইকোলজি ব্যাকগ্রাউন্ডটা জরুরি আমাদের দেশে, যদিও এখনো লাইসেন্সিং প্রসেস হয়নি। তার মানে আমার যখন মাইল্ড মডারেট বিষয়গুলো বুঝতে পারছি যে আমি একটা জিনিসকে ফেস করতে গিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে কিন্তু ভেঙে পড়ছে না, এই কষ্টটা দূর করার জন্য যাবে। কারণ এখানে দেখা যায় আমাদের আচরণ অথবা মনের কোনো ক্ষয় হয়েছে যেটা আমি নিজে নিজে পারছি না, একজন প্রফেশনালের লাগবে। কিন্তু যদি সাইকিয়াট্রিক ইস্যু ক্রিয়েট হয়ে যায় তখন লাগবে সেই সাইকিয়াট্রিস্টকে। আর কিছু বিষয় আছে আচরণগত, মানে আমি একটা জিনিস রেগে যাচ্ছি অথবা ভেঙে পড়ছি, এটা আমার আচরণে ম্যানিফেস্ট হচ্ছে। তার মানে এই প্রাথমিক বিষয়গুলোকে যদি আমরা ম্যানেজ করতে চাই তখন দেখা যায় যে সাইকোলজিস্ট অথবা কাউন্সিলর বলি আমরা, তারা এই বিহেভিয়ার লেভেলের একটা বড় চেঞ্জের ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। সেটা তো অ্যাসেসমেন্টের মাধ্যমে তো তারা সেটা ধরবে যেটা কি মাইল্ডে আছে, মডারেট আছে না সিভিয়ার। এরপরে দেখা যায় যে আচরণের পরিবর্তনটা বেশি দিন সাস্টেইন করে না। আমি বলছি কি যে আমি রাগ ম্যানেজ করতে পারি না, ঠিক আছে, কাউন্সিলের কাছে গেলাম, মোটামুটি কিছু টিপস নিলাম, নিয়ে আমি রাগটাকে ম্যানেজ করতে পারলাম, কিন্তু কিছুদিন পরে দেখা গেলো আবার আমার রাগের মাত্রাটা বেড়ে গেছে। তার মানে সে প্রেজেন্টিং যে ইস্যুটা বলেছিল তার কিছু ডিপ ইস্যু রয়েছে, তার এই অ্যাঙ্গারের কিছু হিস্ট্রি আছে, এবং এটা ইন্টারনাল একটা প্রসেসের জায়গায় এটা বাধার সৃষ্টি করেছে, যেটা শুধুমাত্র কাউন্সিলিং দিয়ে হয় না, তখন এটা আর একটু ডিপার লেভেলে কাজ করতে হয়। তখন মেডিকেশন ছাড়াও অনেক ধরনের টেকনিক্স রয়েছে, থেরাপিউটিক প্রসেস রয়েছে, যেখানে ডিপ থেকে বা একদম রুট থেকে ওই জিনিসটাকে কিওর করে। তারই রাগের কারণটা হয়তো চাইল্ডহুড কোনো ইস্যুতে হতে পারে, তার কোনো ট্রমা ইস্যু হতে পারে। তখন এটা আরো ডিপার লেভেলে রুট কজটাকে আইডেন্টিফাই করে সেইখানে সেটা নিয়ে যখন কাজ করে তখন ওই যে সাইকোথেরাপিস্ট বা মনোবিদদের আরো ডিপার লেভেলে গিয়ে কাজ করতে হয়। তো দিস একটা হলো বিহেভিয়ার লেভেলের পরিবর্তনটার জন্য নর্মাল কাউন্সিলিং আমরা মোটামুটি করতে পারি, কিন্তু তার যদি সেটার আন্ডারলাইং কোনো ইস্যু থাকে, ডিপার কোনো হিস্ট্রি থাকে, কোনো ইভেন্ট থাকে, হ্যাঁ, সেই জায়গাগুলো কাজ করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দুজনেরই প্রয়োজন হয়, মেডিকেশন বা সাইকিয়াট্রি আর সাইকোলজিস্ট বা সাইকোথেরাপি। যখন কেমিক্যালটা ব্যালেন্স হচ্ছে সেটা সাইকিয়াট্রি কাজ করছে, আর বিহেভিয়ার লেভেল বা আদার্স প্যাটার্ন গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্টরা কাজ করে। এই জন্য বলা হয়ে থাকে অনেক সময় সাইকিয়াট্রিস্টরা এখন আমাদেরকে রেফার করেন, আমরা আবার সাইকিয়াট্রিস্টকে রেফার করি, এটা পারস্পরিক একটা ক্রিয়া হয়। তখন মনোরোগের বা মনের যে অসুবিধাটা আছে সেটা দ্রুত এবং ইফেক্টিভলি ম্যানেজ করা যায়। মানে আমি বলতে পারি যে সহজ করে এটা একটা টিম ওয়ার্ক, বেশিরভাগ ক্ষেত্রে একটা টিম ওয়ার্ক হয়ে যায়। এবং ক্লিনিক্যাল কোনো যদি প্রবলেম থাকে যেখানে আমার মেডিকেশন লাগে, সেখানে অবশ্যই আমি একজন সাইকিয়াট্রিস্টের দ্বারস্থ হতে হবে। এবং থেরাপি বা আচরণগত যে সমস্যা আপনি বলছেন, তাহলে হয়তো একজন সাইকোথেরাপিস্টের কাছে যেতে হবে। দর্শক হয়তো বা এই ইনফরমেশনটুকু আপনাদের কাজে লাগবে, বিকজ আমি প্রচুর মানুষের কাছ থেকে শুনতে পেরেছি যারা আসলেই তাদের মন নিয়ে চিন্তিত, কিন্তু কার কাছে যাবে বুঝতে পারে না। তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই কনভারসেশনটা অনেক কাজে লাগবে। ভাই, আমাদের আজকে যে মেইন টপিক ছিল সেলফ এস্টিম বা প্রাণ শক্তি নিয়ে কথা বলছিলাম আমরা সেখানে একটু ফিরে আসি। এই যে প্রাণ শক্তির সাথে কি মানসিক স্বাস্থ্যের কতখানি যোগসূত্র রয়েছে? আমি যে বলেছিলাম যে মনের সাথে শরীরের, তাই না? তার মানে ক্ষয়টা যদি শরীরে হয় মনে সেটা প্রভাব পড়বে। মানসিক স্বাস্থ্য হচ্ছে এমন একটা অবস্থা, আপনার স্টেট আমরা বলি যে মেন্টাল স্টেটটা, যেখানে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সক্ষমতা আছে। তাহলে প্রাণশক্তির যদি ক্ষয় হয় আপনি কিন্তু সেটা উপলব্ধি করতে পারবেন না। তাহলে কিন্তু মানসিক স্বাস্থ্যের যে একটা স্টেট
বা একটা এলিমেন্ট আছে, সেটা কিন্তু পুরোপুরি সফলতা আসবে না যদি আপনার প্রাণ শক্তির ক্ষয় হয়। নাম্বার 2, বলা হয় আপনি আমি অ্যালাইভ, শ্বাস নিচ্ছি না, আমাদের কিন্তু চাপ আছে। অনেক সময় বলি না শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, আই ফিল প্রেশার। তার মানে আমি বেঁচে যদি আছি তাহলে স্ট্রেস থাকবে। বলা হয় অনলি ডেড ম্যান দেয়ার ইজ নো স্ট্রেস, মৃত মানুষের কোনো স্ট্রেস নাই। তাহলে বলা হয় মেন্টাল হেলথের আরেকটা বড় অ্যাসপেক্ট হচ্ছে আপনি স্বাভাবিক চাপ মোকাবেলা করতে পারবেন। কিন্তু আপনার যদি প্রাণ শক্তির ক্ষয় হয়, শরীর, মন, আচরণ, বিশ্বাস, কাজে যদি ব্যাঘাত ঘটতে শুরু করে, তখন কিন্তু আপনি চাপ মোকাবেলা করতে পারবেন না, অল্পতেই ভেঙে পড়বেন। তাহলে আমার সেই প্রাণ শক্তি কিন্তু মানসিক স্বাস্থ্যের সাথে রিলেট হচ্ছে। আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকলে প্রাণ শক্তিটা ভালো থাকে। নাম্বার 3, বলা হয় মানসিক স্বাস্থ্যের আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে আপনি কিছু কন্ট্রিবিউশন করছেন, এইটা প্রকাশ পাবে। ঘরে হোক, বাইরে হোক, কর্মক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন, ইউ মেক সাম কন্ট্রিবিউশন, এই উপলব্ধিটাও থাকে। কিন্তু আপনার যদি প্রাণ শক্তির ক্ষয় হয়, মনে হয় যে আমি কিছুই করতে পারছি না, আই এম নাথিং। নাম্বার 4 হচ্ছে আপনি এগিয়ে যাবেন। আজকে যে অবস্থান আছে কালকে একটু না হলেও ডেভেলপমেন্ট হবে, পরশু একটু, একটা গতির সাথে সাথে আপনি কিন্তু এগিয়ে যাবেন, স্টাগ হবেন না। এটা মেন্টাল হেলথের আরেকটা জায়গা, ইউ মুভ অন, দেয়ার ইজ এ চেঞ্জ। কিন্তু আপনার সেটা যদি কোনো কারণে বিনষ্ট হয়, তার মানে আপনার প্রাণ শক্তিও বিনষ্ট হয়েছে, আপনি এক জায়গায় স্টাগ হয়ে যাবেন। আর ফাইনালি আরেকটা হচ্ছে আমাদের একটা বড় ইস্যু হচ্ছে রিলেশনশিপ মেনটেন করা। আপনি যখন রিলেশনশিপগুলোর মধ্যে অনেক বেশি লেগে যাচ্ছে, আমরা একটু পরপর কথা বন্ধ করে দিচ্ছি, বুঝতে হবে আমার প্রাণ শক্তির ক্ষয় এবং এটা একটা মেন্টাল হেলথেরও পার্ট। তার মানে আপনি দেখেন ওই যে 5টা অ্যাসপেক্ট বললাম আমি, যে আমার অ্যাবিলিটি, আমার চাপ মোকাবেলা করা, স্ট্রেস ম্যানেজমেন্ট, আমি কন্ট্রিবিউট করছি, আমি এগিয়ে যাচ্ছি, সম্পর্কগুলো বজায় রাখতে পারছি, এইটাকে যদি আমি সক্ষম জায়গায় রাখতে চাই, তাহলে প্রাণ শক্তির শরীর, মন, আচরণ, বিশ্বাস এবং কাজকে ফলপ্রসূ করতে হবে। তার মানে এটা একটার সাথে আরেকটা সাপোর্টিভ। আপনি একটা দিয়ে যদি বিবেচনা করে দেখেন, আপনি আরেকটা কিন্তু নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে, সেটা ফলাফলটা পাবেন। তার মানে এটা একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত। অর্থাৎ মেন্টাল হেলথ কে আপনি ভাবতে পারবেন না প্রাণ শক্তি ছাড়া, আবার প্রাণ শক্তিকে ভাবতে পারবেন না আপনি মানসিক স্বাস্থ্য ছাড়া। দুইটা একটা একটার জন্য অনেক বেশি সাপোর্টিভ। আমি মালিক ভাই, আমি যদি বলি যে এই প্রাণ শক্তির কথা আপনি বলছেন, এবং সেখানে এই প্রাণ শক্তির সাথে বা মনোবাসনা, আমরা যদি বলি যে মনোবাসনা, এইগুলোর কি কোনো সম্পর্ক কি আছে কিনা? যে মনোবাসনা পূরণ হচ্ছে না, তখন আমার প্রাণ শক্তি নষ্ট হচ্ছে। অবশ্যই, কারণ বলা হয় যে মানুষের জীবনের প্রত্যাশা থাকবেই, বাসনা, আকাঙ্ক্ষা যদি আমরা বলি, যেটা আপনি প্রোডাক্টিভিটি একটা মাধ্যম হচ্ছে, প্রোডাক্টিভিটি কনসিকুয়েন্স হতে পারে। যে একটা শিশুর এক ধরনের আকাঙ্ক্ষা থাকে, তাই না? শিশুটা বড় হতে থাকে, তার বয়সের পরিবর্তনের সাথে সাথে আকাঙ্ক্ষার অনেক ধরনের রূপ তৈরি হয় আর কি। একটা 6 মান্থ বেবি কথা যদি চিন্তা করি, তার যে প্রত্যাশা, আবার একটা 3 ইয়ার্স এর একটা বেবির সেরকম কিন্তু প্রত্যাশা না। 6 মান্থের ওর কি আকাঙ্ক্ষা থাকবে? খাবে দাবে ঘুমাবে, নেপি চেঞ্জ করবেন, তাকে হাগ করবেন, টাচ করবেন, তার প্রত্যাশা পূরণ, হ্যাপি, আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে, তাহলে তার সেলফ স্টিম কিন্তু হাই হবে। অনেক সময় আছে বাচ্চারা অ্যাবান্ডেন্ট ফিল করে, যে কান্না করতে 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 নেপি চেঞ্জ করছে না, কেউ আসতেছে না, সে ভাববে যে তার সেলফ স্টিমটা অনেক লো, কারণ কেউ তাকে ভালোবাসে না। সে মনে মনে তার ব্রেন ডেভেলপ করে না, কিন্তু দেয়ার ইজ এ সেন্সেশন। তার মানে দেখেন এই আকাঙ্ক্ষা সেই 6 মান্থ বেবিরও পূরণ না হলে পরবর্তী জীবনে এটার কিন্তু রিফ্লেকশন আসে। 3 ইয়ার্স এর বেবি সে অনেক বেশি কাজ করতে চাইবে, এটা ধরতে চাইবে, ওইটা ধরতে চাইবে, আমরা কিন্তু অনেক বাধা দিই, ডু ডোন্টস, এটা করবো না, এটা করবো না, তার আকাঙ্ক্ষা পূরণ হয় না। সে এমন অনেক কিছু সারপ্রাইজ দিতে চায়, আমরা তাকে বরং আরো নানাভাবে নেগেটিভলি মেসেজ দিতে পারি, যে না তুমি এত ইচ্ছে পাকা হবে না, এই বয়সে এরকম করছো, চুপ থাকো। ফলে তার আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয় না, ফলে তার চিন্তা এবং করার এই দুটার মাঝে একটা সীমাবদ্ধতা কিন্তু সে পরবর্তী এই যে ফিল করে। ঠিক তেমনি আমি যদি বলেন, কাউকে প্রশ্ন করেন তোমার জীবনে কি আকাঙ্ক্ষা আছে, অবশ্যই বলবে আছে। কিন্তু কখনো কখনো আমাদের যখন বার্ন আউট হয় বা প্রাণ শক্তির ক্ষয় হয়, মনে হয় আমার জীবনের আর কোনো চাওয়া নাই, কারণ সে প্রত্যাশা যাদের কাছে করেছিল সেই অনুযায়ী প্রাপ্তিটা হয় না। ফলে দেয়ার ইজ এ গ্যাপ, যেটা তার প্রাণ শক্তিকে ইফেক্ট করেছে। জি, এই যে প্রত্যাশার প্রাপ্তির কথা বলছেন, সেখান থেকে যদি আমি একটু প্র্যাকটিক্যাল জায়গায় যাই, যারা সমাজে বিত্তশালী রয়েছেন তারা কিন্তু অনেক প্রত্যাশার কিন্তু অর্থের মাধ্যমে সেই প্রত্যাশাটা পূরণ করতে পারে, এবং আলটিমেটলি আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ওই মনোবাসনাটা পূর্ণ হওয়ার সাথে সাথে সেলফ স্টিম কিন্তু অনেকখানি পূর্ণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু বলি, যারা সমাজের নিম্নবিত্ত যারা রয়েছে বা যাদের ফিনান্সিয়ালি ক্যাপাবিলিটি একটু হলেও কম আছে, তাদের ক্ষেত্রে করণীয় কি? লাইফ ইজ এ ব্যালেন্স, আপনাকে সমতা বিধান করতে হবে, কোনটা আমার প্রয়োজন, কোনটা বাস্তবতা, এই ব্যালেন্সটা আমাদের যে কাউকে শিখতে হবে। আপনি বলছেন না, যার
হাই লেভেলে রয়েছেন তারাও কিন্তু প্রত্যাশা প্রাপ্তির গ্যাপে থাকেন, কারণ তারা একটা সময় গিয়ে নিড আর রিয়ালিটিটাকে বুঝতে পারে না। তাদের সবকিছু উইশ মনে হয়, যে আমার বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, এটা কিন্তু নিড। কিন্তু মাইকেল জ্যাকসন অন্যরকম অক্সিজেনের ব্যবস্থা করেছিলেন, আমরা বলি সে আরো বেশি বাঁচবে, সুস্থ থাকবে, ওটা তার ছিল উইশ। কিন্তু একটা সময় তো তাকে চলে যেতে হলো, তাই না? খুবই কম বয়সে, খুব কম বয়সে। এখন আমাদেরও এটাকে বলা হয় সোশ্যাল স্কিল অথবা সামাজিক দক্ষতার একটা বিষয় আছে। আমরা আমাদের যে কোনো জনগোষ্ঠীর কথাই ভাবি, আপার লোয়ার, আমরা নিড এবং রিয়ালিটি অথবা উইশ এবং নিডের পার্থক্যটা আমরা শিখাই না। প্রবলেমটা হচ্ছে ওইখানে, কারণ আপনার নিডের কোনো শেষ নাই অথবা প্রত্যাশার কোনো শেষ নাই। এখন আমরা যে লেভেলেই থাকি না কেন, আমাদের অভিভাবক হিসাবে, প্যারেন্টাল ফিগার হিসাবে একদম চাইল্ডহুড থেকেই নিড, রিয়ালিটি, নিড অ্যান্ড উইশের এই ইস্যুগুলো কিন্তু বাচ্চাদের কাছে উপস্থাপন করতে হবে বয়স উপযোগী। তা না হলে সে কিন্তু এটা বুঝবে না, সে রিয়ালিটির মধ্যে থাকবে না, সে ড্রিমিং সিচুয়েশনে থাকবে। তাহলে যে কোনো লেভেলের একটা বাচ্চা যদি তার উইশ থেকে এমন কিছু ডিমান্ড করে যেটা তার অভিভাবক বা ওই মুহূর্তে পূরণ করা সম্ভব না, তাহলে কিন্তু তার সব ক্ষেত্রেই মন খারাপ বা সেলফ স্টিমের ডাউন ফিলিংটা কিন্তু থাকবেই। একই লেভেলে যারা হায়ার বলছেন আপনার, তারাও যদি বাচ্চাদেরকে কোনটা প্রয়োজন আর কোনটা বাস্তবতা, কোনটা তার আকাঙ্ক্ষা আর কোনটা তার প্রয়োজন, এই পার্থক্যগুলো যদি না শিখে, তারাও কিন্তু প্রবলেমে পড়ে। তার মানে কি তারা কি প্রবলেমে নাই? তাদের তো অর্থবিত্তের হয়তো অভাব নাই, তার মানে তারা কি মানসিকভাবে সবাই স্ট্রং? সেটা কিন্তু আমরা কিন্তু দেখছি আজকাল। তার মানে সে উইশটা পূরণ না হলে এটাকে যে ম্যানেজ করা শিখতে হবে, ইটস এ সোশ্যাল স্কিল, এই জায়গাটা তার থাকে না। তা আমরা যেটা বলি, আপনি যে লেভেলের হন না কেন, আমাদের এই পার্থক্যগুলো তুলে ধরে, যেটা আজকালকার একটা অভাব রয়েছে। বাচ্চারা নিড আর উইশের পার্থক্য বোঝে না। একটা 10 বছরের বাচ্চা ভাবে তারও একটা আইফোন লাগবে, এটা কি আসলে তার নিড? আমরা 10 বছরের বাচ্চাকে অ্যান্ড্রয়েড দিয়ে এরপরে বলছি আসক্ত হয়ে যাচ্ছে, ও এটা করছে। তার মানে সে তো পার্থক্যটা, তার একটা হয়তো বা বাটন মোবাইল প্রয়োজন হতে পারে সিকিউরিটির জন্য, সে স্কুলে যাচ্ছে, কোনো একটা সময় প্রয়োজনে শুধু ফোনটা করবে, তাকে কিন্তু আমরা নিড আর উইশের হয় না, আমরা তাকে উইশটা পূরণ করে করে একটা লেভেল এমন নিচ্ছি যখন আমরা সেটাকে পূরণ করতে পারি না, কারণ সবারই একটা সীমাবদ্ধতা রয়েছে, সিলিং কিন্তু আছে। তাহলে আপনি যেটা বলেছেন যে কোনো ক্ষেত্রের কথা যদি আমরা বিবেচনা করি, প্রাণশক্তিকে যদি অনেক বেশি স্বতঃস্ফূর্ত করতে চাই, তাহলে আমাদের এই সোশ্যাল স্কিলগুলোকে ডেভেলপ করার যে ইস্যুগুলো রয়েছে, অভিভাবক শ্রেণী হিসেবে আমরা যারাই রয়েছি, সেটা শিক্ষক হতে পারেন, বড় ভাই হতে পারেন, বায়োলজিক্যাল ফাদার মাদার হতে পারেন, তাদেরকে এই ধারণাটাকে পরিষ্কার করে দেওয়া এবং রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করার মানসিকতার ধাক্কা খাবে। কিন্তু আমি যদি ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানোর সেই জায়গাটায় তাকে সেই সময় সুযোগগুলো না দেই, তাহলে কিন্তু সে কোনো কিছু শিখবে না। বলা হয় এক্সপেরিয়েন্স থেকে আমাদের লার্নিংটা হয়। তাহলে বাচ্চা যে বয়সের হোক, আমরা যে লেভেলে আর্থিক অবস্থানে থাকি না কেন, সমাজের যেখানে থাকি না কেন, কিছু কমন ফ্যাক্টর কিন্তু রয়েছে। সো সেইখানে আমরা এই যে আমরা বলছি সোশ্যাল স্কিল, তাকে আমরা বলি যে এটা তোমার নিড, অথবা আমরা এটা চেষ্টা করি, কিন্তু উইশ সবসময় পূরণ না হতে পারে, তাহলে তুমি সেটা বাস্তবতাটা বুঝতে শিখো। তাহলে সে একটা সময় গিয়ে, অনেকে কিন্তু দেখবেন তার নিড পূরণ না হলে সে অস্থির হয়ে যায়, উইশ পূরণ না হলে সে একদম ম্যাসাকার করে ফেলে। এই কমপ্লেইন গুলো কিন্তু আমাদের আসে, আমার এটা লাগবেই, এই কালারের লাগবে, এই ব্র্যান্ডের লাগবে। এই ইস্যুগুলোকে ম্যানেজ করাটা অনেক আর্লি স্টেজ থেকে, বিভিন্ন বয়সে বিভিন্ন ভাবে আমাদের সন্তানদের সামনে অথবা যারা রয়েছে তাদের কাছে আমাদেরকে উপস্থাপন করতে হবে। ইনফ্যাক্ট আমার মনে হয় আজকে আমরা খুব ফ্রুটফুল একটা আলোচনা করেছি। যে আপনি যেটা বলছেন একটু ছোট করে সামারি করে দর্শকদের সাথে একটু শেয়ার করি। দর্শক, আমরা আজকে সেলফ স্টিম থেকে যে কথাগুলা মালিক ভাইয়ের কাছ থেকে শুনলাম, সেটা হচ্ছে আলটিমেটলি আপনি আপনার জীবনের বাস্তবতার ক্ষেত্রে যে প্রয়োজনীয়তাটা আছে, সেইটাতে আপনার সেই প্রয়োজন মেটাবেন, বাট প্রয়োজন কখন মেটাতে হবে, কখন আকাঙ্ক্ষা কতটুকু মেটাতে হবে, এই বাস্তবতা থেকে এই বুদ্ধিটুকু অ্যাকচুয়ালি আমাদের থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই সময়ের সাথে সাথে আমার মনে হয় স্কিল ডেভেলপ করা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং সবকিছু মিলিয়ে আপনি যখন ম্যানেজ করতে পারবেন, তখনই হয়তো আপনি আপনার সেলফ স্টিম সহ সবকিছু নিয়ে ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকবার জন্য। আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান ঘরমন জানালা থেকে। দেখা হবে ঠিক আবার আগামী শুক্রবার।